হ্যালো, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা নিয়ে চলে এলাম আমাদের পর্ষদ সলিউশনের পার্ট 6। আজকে আমরা করব পেজ 394 শ্রীচন্দা ইনস্টিটিউশনের অঙ্কগুলো। চলে আসা, অঙ্ক শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলেছে? সংখ্যাগুরুমান বার করতে বলছে। খুব ভালো করে অঙ্কটা দেখব। এখানে আমরা কি দেখছি? প্রথমে 2 কবার আছে, একবার, দুবার, তিনবার। তাহলে এখানে আমি লিখি 2 কবার পেলাম, 3 বার পেলাম। আচ্ছা, 3 কবার আছে, একবার, দুবার, 3 বার। তাহলে 3 সংখ্যাটাও কবার আছে? 3 বার আছে। তারপর দেখি 4 কবার আছে, একবার, দুবার, 3 বার। তাহলে 4 সংখ্যাটাও কবার আছে? 3 বার আছে। তারপর কি সংখ্যা আছে? 7। 7 কবার আছে? একবার, দুবার, 3 বার। তাহলে 7ও কবার আছে? 3 বার আছে। নেক্সট 8ও কবার আছে? 3 বার। আর 9ও কবার আছে? 3 বার। তার মানে এখানের সংখ্যাগুরুমান কি হবে? সবকটাই যেহেতু 3 বার করে আছে, তাহলে সংখ্যাগুরুমান সবকটাই হওয়া উচিত। ওরা আমাকে অপশনে কত দিয়েছে? 3। শুধু কি 3 হবে? কত হচ্ছে? না। তাহলে এ হবে না। 6 হবে? 6 তো নেই। 0 হবে? না। তাহলে উত্তর কোনটা হবে? কোনোটিই নয়। উত্তর কোনটা হবে? কোনোটিই নয়। কেন? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংখ্যাই 3 বার আছে। তার হিসাব মতন 2, 3, 4, 7, 8, 9 সবকটাই সংখ্যাগুরুমান হওয়া উচিত। তাই জন্য আমরা অপশন কোনটা করলাম? ডি, নান অফ দিস, বা কোনোটি নয়। কি বললাম বোঝা গেল? চলে আসি পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলেছে? দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দিয়েছে, ব্যাসার্ধের অনুপাত বলেছে 4:5। তাহলে আমরা ধরি R1 হচ্ছে 4x, R2 হচ্ছে 5x। তাহলে আমাকে কি জানতে চেয়েছে? উচ্চতার অনুপাত, তার মানে H1:H2 জানতে চেয়েছে। ওকে, তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই R1 স্কোয়ার H1, এটা প্রথম শঙ্কুর ক্ষেত্রে, আর 1/3 পাই R2 স্কোয়ার H2, এটা দ্বিতীয় শঙ্কুর আয়তন। অনুপাত কত বলেছে আয়তনের? বলেছে 1:4। তাহলে আমরা লিখে দিলাম 1/4। 1/3, 1/3, পাই পাই ক্যান্সেল হয়ে গেল। নেক্সট আমরা R1 এর জায়গায় কত বসাবো? 4x। তাহলে এই R1 এর জায়গায় কত বসালাম? 4x। তাহলে লিখলাম 4x এর হোল স্কোয়ার ইন্টু H1। আর নিচে R2 এর জায়গায় কত বসাবো? 5x এর হোল স্কোয়ার ইন্টু H2। 1/4 যেমন লেখা আছে লিখে দিলাম। পরের স্টেপে কি করব? 4x এর হোল স্কোয়ার করলে কত হবে? 16x স্কোয়ার ইন্টু H1। পরেরটা হচ্ছে 25x স্কোয়ার ইন্টু H2। তাহলে x স্কোয়ার ক্যান্সেল করলাম। এবার খুব ভালো করে বুঝি কি হবে। এই যে 16টা এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, 25টা এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, ক্রিস ক্রস হয়ে যাবে। তাহলে H1/H2 কত পেয়ে যাব আমরা? 25 আর 1 মাল্টিপ্লাই করলে 25, 4 আর 16 মাল্টিপ্লাই করলে 64। কি বললাম বোঝা গেল? এই যে 25 আর 1টা মাল্টিপ্লাই হবে, আর এদিকে 4 আর 16 মাল্টিপ্লাই হয়েছে। ওকে, তাহলে H1:H2 কত পেয়ে গেলাম আমরা? 25:64। কত নম্বর অপশানে আছে? অপশান নাম্বার ডি। তাহলে কারেক্ট অপশান কোনটা হয়ে গেল? অপশান ডি। ঠিক আছে, বোঝা গেল? চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে? tan আলফা প্লাস কট আলফা ইকুয়ালস টু 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফার ভ্যালু কত? এর ভ্যালু আমরা অনেক অঙ্কে করে এসেছি, আমরা জানি কত হবে। উত্তর 2 হবে। তাও আমরা করে দেখাচ্ছি। tan আলফা প্লাস কট আলফা আমাদের কত বলেছে? 2 বলেছে। তাহলে আমরা কি জানি? tan আলফাকে tan আলফা রাখলাম, কটকে আমি চেঞ্জ করে কি করে দিলাম? 1/tan। কারণ আমরা জানি যে কট আলফা ইকুয়ালস টু 1/tan। এটা কিন্তু আমরা জানি যে কট ট্যানের উল্টো। তাহলে এটাকে সলভ করি। ট্যান আলফা লসাগু হয়ে যাবে। ট্যান আলফা গুণ করলে ট্যান স্কোয়ার আলফা হয়ে যাবে, প্লাস 1 ইকুয়ালস টু 2। নেক্সট লাইনে আমরা এটাকে ওদিকে নিয়ে চলে যাব। তাহলে কি হয়ে যাবে? ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়ালস টু 2 ট্যান আলফা। নেক্সট এই 2 ট্যান আলফাকে এদিকে নিয়ে আসবো। তাহলে কি হবে? ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এইটা কার ফর্মুলায় পড়ছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ছে। নেক্সট লাইনে এই যে স্কোয়ার আছে, এটাকে আমরা ওদিকে নিয়ে গেলে কি হবে? রুট হবে। তাহলে আমরা জানি 0 রুট করলে কত হয়? 0 হয়। তাহলে ওটা আমরা আর স্কিপ করলাম। তাহলে কি লিখলাম? ট্যান আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 0। আবার বলছি কেন? স্কোয়ারটা ওদিকে গেলে রুট হবে, 0 রুট করলে 0ই হয়। তাহলে ট্যান আলফার ভ্যালু কত বেরোলো? ট্যান আলফার ভ্যালু বেরোলো -1টা ওদিকে চলে গেল, +1। তাহলে ট্যান আলফা যদি 1 হয়, তাহলে কট আলফাও কত হবে? 1, কারণ 1 এর উল্টো 1ই হবে। এবার আমাকে যে ভ্যালুটা বার করতে দিয়েছে আমরা পুট করি। আমাকে বলেছে
tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা। তাহলে tan আলফার মান কত 1, তাহলে 1 টু দি পাওয়ার 13, এখানেও 1 টু দি পাওয়ার 13, তাহলে 1 পাওয়ারে যাই হোক অ্যান্সার 1 হবে, এখানেও 1 হবে, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 2। এটা আমরা আগে অনেকবার করেছি, ঠিক আছে। তাহলে অপশান কত হয়ে গেল, অপশান নাম্বার সি, ঠিক আছে। অপশান কত হয়ে গেল, অপশান নাম্বার সি। চলে আসি পরের অঙ্কে। এই অঙ্কটা খুব ভালো করে দেখেছো, অনেকবার এবিটিএতেও রিপিট করেছে এবং আমরা এখানেও কিন্তু পর্ষদেও 2-1বার অঙ্কটা পেয়েছি। পরের অঙ্ক আমাদের বলছে ও কেন্দ্রীয় বৃত্তটি এবিসি বিন্দুগামী। ওকে, তাহলে আমরা এঁকে নিই আগে, একটা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকে নিই। আমরা ধরছি এবিসি বিন্দুগামী। আচ্ছা, তাহলে এখানে এ নিচ্ছি, আমরা একটা ত্রিভুজও এঁকে নিই। এটা হচ্ছে ও, ঠিক আছে। এ বি সি বিন্দুগামী, তিনটে বিন্দুগামী। ওকে, তাহলে অ্যাঙ্গেল এ বিও কত বলেছে, অ্যাঙ্গেল এ বিও এটা আমাকে বলেছে 35, আর অ্যাঙ্গেল এ সিও এটা কত বলেছে 45। ওকে, তাহলে বিওসি এর মান কত, তাহলে এই কোণটার ভ্যালুটা আমাকে জানতে চেয়েছে। একটা কথা বলি, এটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ, আর এটা কি কোণ, বৃত্তস্থ কোণ। তার মানে আমরা যদি এটা বার করতে পারি তাহলে তার থেকে আমরা কেন্দ্রস্থ কোণটা বার করতে পারবো, হ্যাঁ কি না। তাহলে এটা বার করার জন্য আমরা কি করছি, এখান থেকে একটা যোগ করে দিচ্ছি লাইন, ঠিক আছে। এবার ভালো করে দেখি প্রমাণটা। আচ্ছা, ও এ আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, ওবি আর ও এ আর ওবি কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা সমান। এরা যদি সমান হয় তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে, হ্যাঁ কি না। তাহলে ও এ বাহুটার, খুব ভালো করে একটুখানি প্রমাণটা দেখব, ও এ বাহুর বিপরীতে কোন কোণটা আছে, বিপরীতে এই কোণটা আছে, তার নাম কি, তার নাম হচ্ছে অ্যাঙ্গেল এ বিও ইকুয়ালস টু, তাহলে এটা একটা হয়ে গেল। এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব ওবি এর বিপরীতে কোন কোণটা আছে। তাহলে ওবি বাহুর বিপরীতে, ওবি বাহুর বিপরীতে এই বাহুটার বিপরীতে কোন কোণটা আছে, এই কোণটা আছে, তাহলে তার নাম কি হবে, অ্যাঙ্গেল ও এ বি। এই দুটো কোণ সমান কত 35, তার মানে এই কোণটা আমরা কত পেয়ে গেলাম 35, এই কোণটা আমরা কত পেয়ে গেলাম 35, এইটুকুটা। ওকে, সেমভাবে আমরা যদি লিখি, এদিকে আমরা যদি লিখি যে ও এ আর ওসি সমান, তাহলে লিখলাম ও এ ইকুয়ালস টু ওসি, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, এটাও সেমভাবে করলাম। তাহলে ও এ বাহুর বিপরীতে কোন কোনটা আছে, সেমভাবে লিখছি, এসিও ইকুয়ালস টু ওসি বাহুর বিপরীতে কোন কোনটা আছে, ও এসি, তাহলে এটা কত হয়ে যাবে 45, তাহলে এইটুকুটা কত হয়ে গেল 45, বোঝাতে পারলাম। তাহলে পুরো কোণটা, তাহলে অ্যাঙ্গেল বিএসি কত হয়ে যাবে, অ্যাঙ্গেল বিএসি মানে কি, এই পুরো কোণটা, এইটুকানি হচ্ছে 35, এইটুকানি হচ্ছে 45, তাহলে পুরো কোণটা কত হয়ে যাবে, পুরো কোণটা হয়ে যাচ্ছে 35 প্লাস 45, তাহলে তার ভ্যালু কত হয়ে যাচ্ছে 80 ডিগ্রি, ভ্যালু কত হয়ে যাচ্ছে 80 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা আমরা কত পেলাম 80। তাহলে আমরা কি জানি, অ্যাঙ্গেল বিওসি এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়, তাহলে কত হয়ে গেল 160, কত হয়ে গেল 160। তাহলে অপশান নাম্বার কততে আছে, অপশান এতে আছে, ঠিক আছে। এই যে অপশান এ, কি বললাম বোঝা গেল, একদম সিম্পলভাবে এইভাবে করে দেবো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবং এই উপপাদ্যটা তোমাদের এবারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি এখন বলে দিলাম, আমি পরে একটা ভিডিও বানিয়েও দেবো, কিন্তু এখনো বলে দিলাম উপপাদ্য কিন্তু এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই উপপাদ্যটা এবারের জন্য একটু ইম্পর্টেন্ট আছে, তোমরা ভালো করে দেখে যাও। পরের কোশ্চেনে চলে আসি, বলেছে এ প্লাস বি আর এ মাইনাস বি এর ভ্যালু দিয়েছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত। আমরা এখানে কি করব, আমরা না এখানে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বার করবো। কত হচ্ছে, কেন 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কি, আমরা জানি এর ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, হ্যাঁ কি না, কারণ আমরা এ প্লাস বি আর এ মাইনাস বি এর ভ্যালুটা জানি। এবার একটা জিনিস বুঝি, আমাকে কি বার করতে বলেছিল, শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে এটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে অ্যান্সার পেয়ে যাব, কারণ 2 2 কেটে গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু পাবো। তাহলে এটাকে আমরা কি করব, 2 দিয়ে ডিভাইড করে দেবো, যা ভ্যালুটা পাবো সেটাকে আমরা 2 দিয়ে কি করলাম, ডিভাইড করে দিলাম। ওকে, বোঝাতে পারলাম। আবার বলছি, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বার করতে দেয়নি, কিন্তু আমরা এটা কেন লিখছি, যাতে আমরা ফর্মুলায় পুট করতে পারি।
তাহলে আমরা কি করব, 2 দিয়ে ডিভাইড করলে কেটে গেলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা পাবো। তাই জন্য আমরা এখানে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখেছিলাম, তার ফর্মুলা বসিয়েছি এবং পুরোটাকে কি দিয়ে ডিভাইড করছি, 2 দিয়ে ডিভাইড করছি। ওকে, তাহলে a প্লাস বি এর ভ্যালু কত ছিল, √5 এর হোল স্কোয়ার প্লাস √3 এর হোল স্কোয়ার বাই 2 ডিভাইডেড বাই 2। তাহলে কত হচ্ছে, √5 এর হোল স্কোয়ার করলে 5 আর √3 এর হোল স্কোয়ার করলে 3। তাহলে 5 + 3 মানে 8/2, অ্যান্সার কত হয়ে গেল, 4। তাহলে দেখে নিই আমরা 4 কত নম্বর অপশন আছে, 4 আছে অপশন নাম্বার বিতে। ঠিক আছে, কি বললাম বোঝা গেল। সেমভাবে অন্য অঙ্ক দিলে যদি আমাকে এবির মান বার করতে বলে, অনেকে এবির ফর্মুলা জানে, নয়তো সে 4ab দিয়ে বার করতে পারে, 2ab দিলেও এবির ফর্মুলা করতে পারে বা 4ab ফর্মুলা করতে পারে। ঠিক আছে, এই অঙ্কগুলো একটুখানি ভালো করে দেখেছো। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে, সরল সুদ থেকে দিয়েছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। আমরা কি বলেছিলাম, দ্বিগুণ যখনই আমরা কোশ্চেনে পাবো আমরা কি বুঝবো, যে আসল আর সুদ কি হবে, সমান হবে। তাহলে আসল আর সুদকে আমরা কত ধরে নেবো, এক্স ধরে নেবো। তাহলে ফর্মুলা লিখি, I = PRT/100। তাহলে সুদ কত, এক্স, আসল কত, এক্স, সুদের হার জানতে চেয়েছে, সময় কত বছর বলেছে, 10 বছর বলেছে। তাহলে এটাকে সলভ করলে অ্যান্সার পেয়ে যাবো, 0 0 কাটবো। তাহলে আর এর ভ্যালু কি হয়ে যাবে, 10%। আর এর ভ্যালু কি হয়ে যাবে, 10%। দেখে নি কোন অপশানে আছে, অপশান বি। খুব একটা ইজি অঙ্ক দিয়েছে। ঠিক আছে, এবার চলে আসি আমরা শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনটা কি বলেছে ভালো করে দেখে নিই। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণী দৈর্ঘ্যকে কি হতে হবে, সমান হতে হবে। শ্রেণী দৈর্ঘ্যকে কি হতে হবে, সমান হতে হবে। ঠিক আছে, মধ্যমা বার করার সময় শ্রেণী দৈর্ঘ্য অসমান হলেও চলে। ঠিক আছে, মধ্যমা বার করার সময় অন্যান্য শ্রেণী দৈর্ঘ্য অসমান হলেও কিন্তু চলে, কিন্তু ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় বার করার সময় শ্রেণী দৈর্ঘ্যকে কি হতে হবে, সমান হতেই হবে। তাহলে এখানে এর উত্তর আমরা কি লিখলাম, সমান। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলেছে দেখি। পরের অঙ্ক আমাদের বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা 4 সেমি, চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। এটা বোঝার জন্য একটা আমি একটুখানি এঁকে দেখাচ্ছি, তাহলে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা চোঙ আঁকলাম, ঠিক আছে। এবার চোঙের ভূমিরটা এঁকে নিলাম, এটা হচ্ছে কি, চোঙের ভূমির ব্যাস কত বলেছে, ব্যাস আমাদের ব্যাস বলছে 3 সেমি, এটা কত বলেছে 3 সেমি। আর এইটা কি, উচ্চতা, একই না, উচ্চতা কত বলেছে 4 সেমি। তাহলে এটা আমি লিখলাম 3, এটা লিখলাম 4। এবার বুঝি চোঙের মধ্যে সর্বাপেক্ষা লম্বা মানে ম্যাক্সিমাম যে দণ্ড রাখা যাবে সেটা কি বরাবর রাখা যাবে, আমরা আগেও করেছিলাম আয়তঘনকে, যে কর্ণ বরাবর বা কোণাকুনি রাখা যাবে। তাহলে এটা হচ্ছে সেই দণ্ডটার দৈর্ঘ্য। আমি এটাকে অন্য কালার দিয়ে একটুখানি দেখাচ্ছি। এইটা হচ্ছে যে সর্বাপেক্ষা লম্ব যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। তাহলে একটা কথা বলি, এই যে পোর্শনটা আমরা পাচ্ছি, যেটা আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ না, যেহেতু এখানে 90 হয়েছে, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজটা আমরা বার করব, একই না, এটা 4 আমরা জানি। তাহলে অতিভুজ বার করার ফর্মুলা কি, আমি যদি নাম দিই এবিসি, তাহলে এসি বার করব, কারণ এসি হচ্ছে কি, দণ্ডের দৈর্ঘ্য। দণ্ডের দৈর্ঘ্য কি হচ্ছে আমাদের, এসি। তাহলে এসির ভ্যালু কি করে পাবো, এসি √√AB² প্লাস BC², লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে মান বসিয়ে নিই, 4² প্লাস 3²। তাহলে অ্যান্সার কত চলে আসবে আমাদের, 5। তাহলে অ্যান্সার কত চলে এলো, 5 সেমি। কি বললাম বোঝা গেল, অ্যান্সার আমরা কত লিখবো, 5 সেমি। কেন, আঁকাটা তার জন্য এঁকে নেবো, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এর অ্যান্সার কত হলো, 5। চলে আসি পরের অঙ্ক, ত্রিকোণমিতি থেকে দিয়েছে, বলছে sin θ - 30 ½ হলে cos θ এর মান কত। খুবই একটা সিম্পল অঙ্ক দিয়েছে, যে sin θ - 30 ½ তাহলে হাফ সাইন কতর মান আমরা চেঞ্জ করে লিখে দেবো, হাফ হচ্ছে sin 30 মান, সাইন সাইন ক্যান্সেল করি, তাহলে θ -30টা ওদিকে গেলে কি হয়ে যাবে, +30। তাহলে 30 ছিল, আরো 30 এলো, তাহলে থিটার মান কত হয়ে গেল, 60। থিটার মান কত হয়ে গেল, 60। তাহলে cos থিটার জায়গায় আমরা থিটার ভ্যালুটা বসিয়ে দিই, cos 60 মান কত হয়ে গেল, হাফ হয়ে গেল।
cos 60 মান কত হয়ে গেল, হাফ হয়ে গেল। কি বললাম, বোঝা গেল? কোনো অসুবিধা আছে? তাহলে এখানে আমরা লিখে দিলাম এর ভ্যালুও কত হয়ে গেল, হাফ। এর ভ্যালু কত হয়ে গেল, হাফ। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলেছে, একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র। আমরা কি বলেছিলাম, বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র হয়। কি হয়, আয়তক্ষেত্র। এবং এর প্রত্যেকটা কোণ কত হয় আমরা জানি, অ্যাঙ্গেল এ বলুক বি বলুক, তাহলে তার অ্যাঙ্গেল কত হবে, 90। কারণ এই দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে দেয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, একটি আয়তকার চিত্র। যেহেতু বলেছে কি চিত্র, তাহলে কথাটা কি লিখবো, আয়তক্ষেত্র লিখবো না, এখানে কি লিখবো, আয়তকার চিত্র। ঠিক আছে, আমি এখানে না লিখি এখানে লিখি, বোঝা যাবে না। এর অ্যান্সার কি হবে, আয়তাকার চিত্র। ঠিক আছে, বোঝাতে পারলাম? পরেরটা চলে আসি। বলেছে অনুপাত থেকে দিয়েছে একটা অঙ্ক। বলছে 2a = 3b = 4c হলে a:b:c কত। তাহলে এখানে এটাকে আমরা = k ধরে নিই। তাহলে 2a = k, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল, k/2। সেম ভাবে 3b = k, তাহলে b এর ভ্যালু কত হয়ে যাবে, k/3। সেম ভাবে 4c = k, তাহলে c এর ভ্যালু কত হয়ে যাবে, k/4। ওকে, তাহলে a এর জায়গায় এর ভ্যালু পুট করি এখানে k/2, b এর জায়গায় k/3, আর c এর জায়গায় k/4। ওকে, এবার আমরা কি করব, খুব ভালো করে বুঝি। এই 2, 3 আর 4 এর লসাগু করে দেবো পাশে। ঠিক আছে, তাহলে লসাগু কত হচ্ছে, 12। তাহলে আমরা প্রত্যেকটা অনুপাতকে কত দিয়ে গুণ করব, প্রত্যেকটা অনুপাত যা আছে তার সাথে 12 গুণ করব। এখানেও 12 গুণ করলাম, এখানেও 12 গুণ করলাম, এখানেও কি করব, 12 গুণ করব। তাহলে কাটাকুটি করি, 6k = 4k = 3k। তাহলে কে কে ক্যান্সেল করে দিই, তাহলে অ্যান্সার কত পেয়ে গেলাম, 6:4:3। কি বললাম, বোঝা গেল? দেখি একবার, তাহলে অ্যান্সার কত লিখতে পারি, 6:4:3। প্রথমে কি করব, কে দিয়ে ধরে নেব, কে ধরে ভ্যালুগুলো বার করলাম। এই যে আমরা কে ধরে ভ্যালুগুলো বার করেছি, দেন শুধু পুট করেছি, এবং এইগুলোকে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা আনার জন্য লসাগু বার করে প্রত্যেকটার সাথে গুণ করে দিয়েছি। ওকে, চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে, বলছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কি বলে, কি অংশীদারি কারবার বলে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি একটু বলে দিই। অংশীদারি কারবার দু ধরনের হয় আমরা জানি, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে মিশ্র। সরল মানে যেখানে এই যে এটা যেটা বলেছে সমান সময়ের জন্য মূলধন রাখা হবে, আর মিশ্রতে কি হয়, ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত থাকলে তাকে কি বলবো আমরা, মিশ্র অংশীদারি বলবো। তাহলে এখানে কি বলছে, সমান, তাহলে এটাকে আমরা কি বলবো, সরল অংশীদারি কারবার। কি বললাম, সরল অংশীদারি কারবার। ঠিক আছে, যদি বলে ভিন্ন তাহলে কি লিখবো, মিশ্র অংশীদারি কারবার। একটু ভালো করে সবাইকে বললাম কনসেপ্টগুলো ভালো করে জেনে তারপর তোমরা পরীক্ষা দিতে যাও। পরের কোশ্চেন কি বলেছে, সত্য মিথ্যা। বলছে ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র বক্ররেখাকে ওজাইভ বলে। এটা কি হবে, সত্য, কারণ আমরা জানি ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র বক্ররেখাকে ওজাইভ বলে, সেখান থেকে আমরা মধ্যমা বার করি। পরের কোশ্চেনটা কি বলছে, বর্ষার সময় 2 হেক্টর। আচ্ছা, এই কোশ্চেন একটু ভালো করে আমি বলছি, সবাই কিন্তু লক্ষ্য করো, এটা বইতেও আছে, আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে 2 হেক্টরকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে কি হবে, আমরা কি জানি, 1 হেক্টর সমান সমান, এটা বইতে একটা অঙ্কও ছিল, 100 আর, আর 1 আর সমান সমান 100 বর্গমিটার। এটা আমরা জানি। তাহলে 1 হেক্টর সমান সমান কত বর্গমিটার আমরা বলতে পারি, 100 গুণ 100। কত বর্গমিটার আমরা বলতে পারি, 100 গুণ 100 বর্গমিটার কিন্তু আমরা বলতে পারি। কেন, কারণ 1 হেক্টর সমান সমান 100 আর, আর 1 আর সমান সমান 100 বর্গমিটার। তাহলে 1 হেক্টর থেকে মিটারে যাব কি করে, 100 গুণ 100 করে। তাহলে আমাকে 2 হেক্টর দিয়েছে, তাহলে আমি কি লিখলাম, 100 গুণ 100 গুণ 2 বর্গমিটার। কি বললাম, বোঝা গেল?
তাহলে এটা তো বর্গ মিটারে চলে এলো। এবার আমাকে কোনটাকে মিটারে আনতে হবে? উচ্চতাকে। তাহলে উচ্চতা কত দিয়েছে? 5 সেমি। উচ্চতা কত দিয়েছে? 5 সেমি। তাহলে সেমি থেকে আমরা ডেসিমি মিটার, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে ভাগ করলে এটা কিসে চলে আসবে? মিটারে চলে আসবে। তাহলে এটাও মিটারে চলে এলো এবং এই এককটাও কিসে আছে? বর্গ মিটারে আছে। তাহলে কি বার করতে বলেছে? যে 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন কত? তাহলে আয়তনের ফর্মুলা কি আমরা জানি? আয়তনের ফর্মুলা কি হবে? ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে ক্ষেত্রফল এখানে বলে দিয়েছে, কতখানি বলেছে? এই যে এটাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে 100 গুণ 100 গুণ 2, এর সাথে আমরা কি গুণ করব? উচ্চতা গুণ করব। তাহলে কি পেয়ে যাব? আয়তন। তাহলে 100 100 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কত পেলাম? 5 2 10, 10 আর 100 গুণ করলে কত পেলাম? 1000 ঘনমিটার। কত পেলাম? 1000 ঘনমিটার। তাহলে ওরা আমাকে অঙ্কে কত বলেছিল? 1000 ঘনমিটারই বলেছে। তাহলে এটা কি হয়ে গেল? এটাও সত্য হয়ে গেল। এটা কি হয়ে গেল? সত্য। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে একটুখানি দেখতে হবে, এই এককের কেসটা। এবং আয়তন কি করে বার করব? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা করে। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলেছে? দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত উহাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। এটা কি হবে? সত্য। এই একটা উপপাদ্য বইতে কিন্তু দেওয়া আছে, যেটা আমাদের সিলেবাসের মধ্যে নেই, কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখবো। আমি দুটো ত্রিভুজ নিলাম, একটা ত্রিভুজ এবিসি আর একটা নিলাম হচ্ছে ত্রিভুজ পিকিউআর। যদি এদের ক্ষেত্রফল সমান হয়, তাহলে আমি ধরলাম এর অনুরূপ বাহু হচ্ছে এবি স্কোয়ার বাই পিকিউ স্কোয়ার। যদি দুটো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এর সাথে কোনটা সমান হবে? অনুরূপ বাহুর বর্গের অনুপাত। অনুরূপ বাহুর বর্গের অনুপাত, এটা কিন্তু কি হবে? সমান হবে। ঠিক আছে, আরেকটা এখান থেকে আমরা কি জানি? আরও একটা আমি বলে দিচ্ছি, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমার অনুপাত। এই দুটো ফর্মুলা মনে রাখবো। দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমার অনুপাত কার সাথে সেম হয়? অনুরূপ বাহু দুটির বা বাহুগুলির অনুপাতের সমান হয়। অনুরূপ বাহুগুলির অনুপাতের কি হয়? সমান হয়। তাহলে এই একটা ফর্মুলা মনে রাখতে হবে আমাদের, এবং এই একটা ফর্মুলাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই দুটো ফর্মুলা একটু ভালো করে মনে রাখলেই আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারবো। তাহলে এটা সত্য হবে, তাহলে লিখে দিয়েছি এটা সত্য। ঠিক আছে, চলে আসি পরের অঙ্ক। পরের অঙ্ক বলছে কোসেক থিটা প্লাস কট থিটা এর অনন্যক কোসেক থিটা মাইনাস কট থিটা। এটা দুভাবে করা যায়, আমি দেখাচ্ছি। প্রথমে আমরা লিখলাম কোসেক থিটা প্লাস কট থিটা, এর অনন্যক কি হবে? অনন্যক মানে কি বলেছি আমরা? আমরা লিখছি এর অনন্যক মানে এর উল্টো। একটা কথা বুঝি, এর নিচে কিছু নেই মানে কত ছিল? 1 ছিল। তাহলে এর উল্টো করলে আমরা কি পাবো? 1 বাই কোসেক থিটা প্লাস কট থিটা পাবো। হ্যাঁ কি না? এর অনন্যক কোনটা হবে? এটা হবে। আমি বাই ওয়ানটা দেখাচ্ছি না, এটা সবাই বুঝতেই পারবে। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, তাহলে কি হবে? কোসেক থিটা প্লাস কট থিটা নিচে আছে, তাহলে এটার বিপরীত সাইন দিয়ে আমরা ওপর নিচে গুণ করি। কোসেক থিটা মাইনাস কট থিটা দিয়ে আমরা ওপর নিচে কি করলাম? গুণ করলাম। তাহলে দেখি কত পাচ্ছি। নিচেরটা কার ফর্মুলায় পড়বে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওপরে যা লেখা আছে লিখে দিলাম, কোসেক থিটা, সরি এখানে মাইনাস হবে, কোসেক থিটা মাইনাস কট থিটা। ঠিক আছে, আমি এখানে ভুল করে প্লাস লিখেছিলাম, যেটা দিয়ে নিচে গুণ করবো সেটা দিয়ে ওপরে গুণ করবো। তাহলে আমরা কি জানি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান কত? 1। ওপরে কি আছে? কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে এর ভ্যালু কত বেরোলো? কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে অনন্যকের এইটার ভ্যালু আলটিমেটলি কত বেরোলো? কোসেক থিটা মাইনাস কট থিটা, যেটা বইতে দিয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? সত্য। আমি আগে লিখে দিচ্ছি। তারপর আরেকটা প্রসেসে দেখি, যদি কারণ মনে হয় যে এটা আমি করবো না, সে এরকমও করতে পারে। কোসেক আর কট দিয়েছে, তাহলে কোসেক আর কটের মধ্যে ফর্মুলাটা কি আমাকে জানতে হবে। আমরা জানি কোসেক আর কটের মধ্যে ফর্মুলা কি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভেঙে দেবে, কি লিখবে? কোসেক থিটা
প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1। এবার ভালো করে বুঝি, আমরা শুধু এই পার্টটাকে ওদিকে নিয়ে চলে যাব। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা যেমন আছে লিখলাম, ইকুয়ালস টু কি লিখবো, 1 বাই কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে একটু আগে দেখি, এই যে কোসেক, এইটা মানেই কি, এটা কার অনন্যক, এইটা কার অনন্যক, এটা হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটার অনন্যক। একই না, আমরা কি বলেছিলাম, এর অনন্যক মানে কি, এর নিচে 1 আছে, উল্টে দিলে এটাই আসবে। তাহলে এর অনন্যক কার সমান হয়ে গেল, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান হয়ে গেল। কেউ যদি আগের প্রসেসে করে সেটা করতে পারে, বা কেউ যদি এই প্রসেসে করতে চায় তাহলে এই অবধিও করতে পারে। ঠিক আছে, যার যেটা সুবিধা তারা সেই প্রসেসে করুক। তাহলে এটা কি হয়ে যাবে, এর উত্তর হয়ে গেছে সত্য। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে, ভেদ থেকে দিয়েছে এক্স ভ্যারিজ অ্যাজ জেড আর ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড। আচ্ছা, তাহলে আমরা লিখে নিই এক্স ভ্যারিজ অ্যাজ জেড আর ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়ালস টু k1 জেড, ওয়াই ইকুয়ালস টু k2 জেড। এবার আমাকে কি বলেছে, এক্স ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড স্কোয়ার হবে কিনা দেখাতে বলেছে। তাহলে এক্স ওয়াই মানে এক্স আর ওয়াই এর ভ্যালুগুলোকে গুণ করবো। তাহলে লিখলাম k1 জেড ইন্টু k2 জেড। তাহলে এক্স ওয়াই সমান সমান k1 k2 জেড জেড গুণ করলে কি হয়ে যাবে, জেড স্কোয়ার হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই, এবার একটা জিনিস বুঝি, k1 k2 মানে তো ধ্রুবক। তাহলে আমরা কি বলেছিলাম, এই যে ইকুয়ালস টু ধ্রুবকের জায়গায় ভ্যারিজাস সাইন বসে যায়। তাহলে এক্স ওয়াই ভ্যারিজাস কি হয়ে গেল, জেড স্কোয়ার হয়ে গেল। এক্স ওয়াই ভ্যারিজাস কি হয়ে গেল, জেড স্কোয়ার। তাহলে ওরা এটাই বলেছে, তাহলে এটাও কি হয়ে গেল, সত্য হয়ে গেল। এই পেজে সবই প্রায় সত্যই হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাও কি হয়ে গেল, সত্য হয়ে গেল। চলে আসি আমরা পরের অঙ্কে। লাস্ট, এতক্ষণ যতগুলো করেছি সব কটাই কিন্তু সত্য হয়েছে। দেখা যাক লাস্টেরটা কি সত্য হয়। লাস্টের কোশ্চেনটা কি বলেছে দেখি, দ্বিঘাত সমীকরণ থেকে করেছে। বলছে 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইকুয়ালস টু 0। এই সমীকরণের বীজদ্বয় কি বলেছে, বাস্তব আর অসমান, সমান নয় কিন্তু। বাস্তব আর অসমান হলে ফর্মুলা কি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হতে হবে। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac-র মানকে 0-র থেকে বড় হতে হবে। তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac-র মান বার করি। তার জন্য আগে আমাকে কি কি আইডেন্টিফাই করতে হবে, কোনটা বি, কোনটা এ, কোনটা সি। তাহলে এক্স এর সাথে যেটা থাকে -7টা কি হয়ে যাবে, বি, +2 কি হয়ে যাবে, এ, আর +9 কি হয়ে যাবে, সি। ওকে, তাহলে ভ্যালু বসিয়ে দিই। বি স্কোয়ার মানে -7 এর স্কোয়ার, -4 ইন্টু এ মানে 2, সি মানে কত, 9। তাহলে এটা হচ্ছে 49 মাইনাস কত হবে, 72। তাহলে যদি এটাকে আমরা সলভ করি, অ্যান্সার কত বেরোবে আমার, -23। তাহলে -23 কি লেস দ্যান 0, কিন্তু আমাকে কি বার করতে হতো, গ্রেটার দ্যান 0। তাহলে এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, যেহেতু মাইনাস হচ্ছে তারপরে লেস দ্যান 0, কিন্তু অসমান হলে কি হয়, গ্রেটার দ্যান 0। তাই জন্য এটা কি হয়ে যাবে, ফলস। ঠিক আছে, বোঝা গেল। খুব তাড়াতাড়ি আমরা পরের ভিডিও নিয়ে আসব। তোমরা এভাবেই প্র্যাকটিস করো এবং ভালো করে অঙ্কগুলোর কনসেপ্ট বুঝে তারপর অঙ্ক করো, তাহলে তোমাদের মাধ্যমিকে কোনো প্রবলেম হবে না।